সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। তো ঘুমের থেকে উঠেই জানো তো সববার প্রথমে এই কাজটা করব বলে ভেবে রেখেছিলাম রাতে শুতে যাওয়ার আগে। এই কাজটা বলতে এই যে গ্যাস ওভেনটা ভালো করে সকালবেলা পরিষ্কার করব। আর জানো তো রাতের বেলা এই গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করতে পারি না কেন জানো তো, রুটি বানাই তো, তারপর ধরো ডোডোকে খাওয়াতে হবে, ওকে খাওয়াতে যায়, পড়তে বসায়, ঘুম পাড়ায়, এই করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। তারপরে থাকে হাজারো কাজ, যেরকম ধরো আমার নিজের ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সেই কারণে না আর রাতে এই কাজটা করে ওঠা হয়ে ওঠে না। তাই রাতে শুতে যাওয়ার আগে ভেবেছিলাম কাল সকালে ঘুম থেকে উঠে ঘর বারান্দা ছাদ দেবার আগেই কিন্তু আমি এই গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো যেই ভাবা সেই কাজ, সকালে উঠে কিন্তু আমি সববার প্রথমে গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করলাম। তারপরে দেখো এদিক দিয়ে রান্নাঘরে যে পর্দাটা ফেলা থাকে সেটাকে তুলে দিয়েছি। আর এই যে আমার স্বর্গ, আমার ভালোবাসা, এই ঘরটাকে সুন্দর করে ছাদ দিয়ে দিচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় কাজ করতে নিতে ওই 6:45 মতো। শাশুড়ি মা, শ্বশুরমশাই, বাড়ির সকলেই ঘুমোচ্ছে, তবে সেই পাখে আমি কাজগুলো সেরে নিচ্ছি। জানো তো আমার মনে হয় সকালের বাসি কাজগুলো যদি সকলে ঘুমায় আর আমি যদি একা একা এক মনে সেরে নিই না, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা নিস্তব্ধ বাড়ির মধ্যে যদি চুপচাপ কাজ করো না, দেখবা কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে যায়। ওদিক দিয়ে ঘর বারান্দাটা ঝাড় দেওয়া শেষ হতে না হতে এদিকে সুন্দর করে ল্যাপা পোছার কাজটা করে নিয়েছি। আর আমাদের গ্রামের গৃহবধূদের সকালবেলা কাজ যেটুকুই করো না করো, তার আগে কিন্তু ঝাঁট দিয়ে এই যে দুয়ার ঘরে জলটা দিতে হয়। আর ঝাঁট দিলে পরে বলে বাসি ঘরটা মানে বাসি থাকে না, ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হয়। আর দুয়ার ঘরে জল দিলে এই ঘরটার ভেতর থেকে যাবতীয় জিনিস আমি বের করতে পারবো। তো ওইদিকে আমি ঝাঁট দিয়ে দিলাম। আর এই দেখো মারুলিগুলো সব জায়গায় দিয়ে দিয়েছি, মানে মোটামুটি 3-4 জায়গায় দিতে হয়, মাঝ উঠোনে, তারপর দুয়ারের সামনে, এই দুয়ার ওই দুয়ার, এই করতে করতে অনেকটাই সময় লেগে যায়। তো ওইদিকে আমার কিন্তু কাজকর্মগুলো হলো। আর এই দেখো এদিক দিয়ে উঠানটাকেও ঝাঁট দিয়ে দিয়েছি। আর আজকে সকাল 7টা বাজে, এখনই কিন্তু সূর্যি মামা বেশ আলোটা ঝলমলে করে দিয়েছে। আর এটা ভেবে মনটা কি আনন্দ লাগছে। তবে জানো তো এই যে সময়ের দাস মানুষ, গ্রীষ্মকালে দেখবে এই রোদ্দুরটা উঠলে পরে কেমন যেন একটা বিরক্তিকর লাগে। তবে গ্রীষ্মকালে রোদ্দুর ওঠার আগে আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। কেন জানো তো, ওই যে গ্রীষ্মকালে রোদ্দুরটা গায়ে পড়লে কতটা কষ্ট হয়, আর শীতকালে মনে হয় রোদ্দুরটা কখনো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঝাড়টা মোটামুটি করে দেওয়া হয়ে গেছে। আর জানো তো এই উঠানটা ঝাড় দিতে গেলে ভীষণ কষ্ট হয়, কেন বলো তো, মারুলিটা দেওয়ার পর পারুলি যেটা দিই কাদা এবং গোবর জল গোলা একসাথে থাকে, তার মধ্যে কিন্তু নেতা দেওয়াও থাকে, জল থাকে একটু, সেই জলটা বাসি হয় আর কনকনেই ঠান্ডা হয়ে থাকে। দুয়ার ঘরে মারুলির নেতা দেওয়ার পর কিন্তু ভীষণ ঠান্ডা লাগে। এ দেখো এরই মধ্যে আমার কাল রাতে সমস্ত বাসি বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। আর জানো তো উঠানটা ঝাঁট দেওয়ার পর না আমার মনে হয় যেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এত সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, সকালবেলা একটা বেশ স্নিগ্ধ বাতাস, খুবই ভাল লাগে। যাই হোক, এর মধ্যে কিন্তু এই দেখো হাঁড়ি আর কড়াইয়ে সার্ফ ছাইটা বুলিয়ে দিচ্ছি ভালো করে। আর রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সার্ফ ছাইটা বুলিয়ে দিই, এতে করে আমার অনেকটাই সুবিধা হয়। আগে জানো তো কী করতাম, ওই যখন রান্না হবে তার 10 মিনিট আগে দিতাম, তখন কি হতো জানো, তখন না রান্নাটা করে নিতাম, তারপর যখন বাসনটা মাজতে যেতাম ঠিকঠাকভাবে কালি উঠতো না, এবং তখন হাতে ডলে ডলে তুলতে হতো বেশি করে কষ্ট করে। আমাদের সঙ্গে গল্প করতে করতেই দেখো এদিক দিয়ে কিন্তু সাবির দাদা মাছ নিয়ে এসছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30 মতো। দাদা আজকে মাছ এনেছে সিলভার মাছ, আর তোমার আঙুলের সমান সমান হলো তোমার বাটা মাছ। তবে আমি সিলভার মাছটা খাই না, আর আমাদের বাড়িতে কেউই এই সিলভার মাছ পছন্দ করে না, তাই ভাবলাম দাদার কাছ থেকে বাটা মাছ নিই। তবে দাদাকে এই কথাই বললাম, এত ছোট ছোট বাটা মাছ কি করে হবে? দাদা বলছে এটাই নাও, দেখবে আয় হবে। তবে সত্যি কথা, এখানে 34 টাকার মাছ আছে। তবে এই মাছটা কিন্তু সকলের খুব ভালোভাবে হয়ে গেল। আর এই দিক দিয়ে দেখি শাশুড়ি মা চা করেছেন, কালকে রুটি খায়নি কেউ জানো, তো শাশুড়ি মা বললো রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নাও।
সকলেই একটা একটা করে খেয়েছি, তবে শাশুড়ি মার জন্য সকালে খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই দেখো ওইদিকে শাশুড়ি মা চাটা করলেন, আর এই দিক দিয়ে আমি সোজা চলে এসেছি এই যে উনানটাকে ভালো করে ধরাতে। ওদিক দিয়ে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান কিন্তু ঝরাতে দেওয়া হয়েছে, আর এদিক দিয়ে উনান ধরানো হয়েছে, কারণ হলো সকালে রান্না হবে। মানে ভাত তো হয়ে গেছে, আর ওই দিক দিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু শুটকি মাছ বাটা খাবেন। তবে আমার ওই শুটকি মাছ বাটা একটুও পছন্দ হয় না, আমার এই রকমভাবে শুটকি মাছের পোড়া খেতে ভীষণ পছন্দ হয়। তবে আমার শ্বশুরবাড়িতে কেউ কখনো এরকমভাবে বলছে শুটকি মাছ পোড়া খায়নি। আমার শাশুড়ি মা তো ভীষণ এক্সাইটেড আছে যে কিভাবে আমি এটা করব। তো ওই দেখো প্রথমে আমি কিন্তু ওই যে ধরিয়ে দিলাম আগুন, তারপরে এরকম করে চারিদিক দিয়ে আগুনটা এদিক ওদিক করে কিন্তু শুটকি মাছটা পুড়িয়ে নিলাম। তারপরে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, আঁশগুলো ছাড়িয়ে সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। তারপর শিলের ওপর থেতো করে তোমার হলো লঙ্কা দিয়ে মেখেছি, কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে। ভীষণ ভালো লাগে জানো তো এইভাবে মাছটা খেতে। সকালের খাওয়া দাওয়া হলো তো হলো, একেবারে বাসন কোসন মেজে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। ওই দিক দিয়ে ঝোলটা দেখেছো টক বকিয়ে ফুটে উঠেছে। বাটা মাছগুলো নিয়ে ধুয়ে বেছে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ঝোলে দিয়েছি, আর বেশি করে আলু দিয়েছি, কারণ জানো কি, এই যে রাতের বেলাও কিন্তু রুটি খাই আমরা মাছের ঝোলের আলু দিয়ে। তারপরে পরের দিন সকালের জন্যও কিন্তু একটু আলু আর ঝোল রেখে দিই, এতে করে সকালবেলা চিন্তা করতে হয় না কি রান্না করব না করব। সেই জন্য আগের দিনের তরকারিটা একটু বেশি করে করে নিই, যাতে করে পরের দিন হয়ে যায়। জানো তো আমরা বাড়ির গৃহবধূরা এভাবেই কিন্তু সমস্ত দিকটা হ্যান্ডেল করি। আমাদের না আছে কোনো হেল্পিং হ্যান্ড, না আছে কিন্তু কেউ সাহায্য করার মানুষ। তবে যে বললাম আমার শাশুড়ি মা চা করেছে, তোমরা হয়তো বলতেও পারো যে তোমার শাশুড়ি মা চা করে তোমায় হেল্প করেনি। অবশ্যই হেল্প করেছেন, তবে জানো তো ওনার যদি শরীর খুব ভাল লাগে তখনই কিন্তু উনি মাঝে সাঝে করেন, না হলে আমি প্রত্যেক দিন সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো একা হাতে পালন করি। তবে জানো তো আমি দেখেছি আমাদের গ্রামের মানুষদের এত কাজ, তবুও আমরা বাড়ির বউরা একাই সমস্ত দিকটা মেনটেন করি। শহর অঞ্চলে সেরকম কাজকর্ম নেই, তবেও কিন্তু তারা নিজেদের মতো হেল্পিং হ্যান্ড রাখে। অবশ্যই তাদের সামর্থ্য অনুযায়ী আমারও যদি সামর্থ্য থাকতো অবশ্যই ভেবে দেখতাম। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওই দিক দিয়ে আমার মাছের ঝোলটা হলো ঘরে রেখে আসলাম, আর এই দিক দিয়ে কিন্তু পেঁয়াজ পোস্ত করব। আমার মায়ের হাতে এই রান্নাটা আমার খেতে ভীষণ ভাল লাগতো। তবে এখন তো আর মায়ের বাড়ি যাইনি, আর মায়ের বাড়ি গেলে কিন্তু আমার পছন্দগুলো খাওয়ানোর চেষ্টা করে, তবে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম নিজেই একটু পেঁয়াজ পোস্তটা রান্না করি। ওই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে তেলের ওপর দিয়েছি, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ তারপর তোমার লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে দেখলা তো নাড়াচাড়া করলাম, আর পোস্তর সাথে কিছুটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। দিয়ে এবার পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর একদম জাল কম দিয়ে দিয়ে ভালো করে নেড়েছি। তরকারিগুলো মোটামুটি হতেই এদিক দিয়ে হাঁড়ি থেকে ভাতটাও কিন্তু এই যে ডেচকির মধ্যে ঢেলে নিচ্ছি। কেন ঢালছি যেন হাঁড়িটাকে ভেজে নেবো, আমি কালি হাঁড়ি ঘরে ঢোকাই না সেই কারণে। জানো তো সকাল থেকে রাত অবধি পরিশ্রম করার পরও কিন্তু শ্বশুরবাড়িতে শুনতে হয় আমি নাকি কোনো কাজই করি না। আবার কোনো সময় যদি নিজের প্রিয় মানুষটার সাথে কথায় কথায় মনোমালিন্য হয় বা দু এক কথা কাটাকাটি হয়, সেও কিন্তু কথা শোনাতে ছাড়ে না, বলে কি কাজ করো বাড়িতে সারাদিন বসে বসে, ওই তো দুটো রান্না বান্নাই করো, আমাদের মতো কি সারা দুনিয়া ঘুরে কাজ করে আসো? তো সত্যি কথা বলতে আমরা মেয়েরা কি কিছুই করি না বলো তো? সারাদিন বাচ্চা হ্যান্ডেল করার সংসারে কাজ, তার সাথেও নিজের স্বামীর সঙ্গে পাশে দাঁড়ানোর জন্য আমি না কিছু করি না। অনেক হাউসওয়াইফই আছে তাদের স্বামীকে হেল্প করে কিছু না কিছু সূত্রে কর্ম করে। তাই আমি এটুকুই বলতে চাই যে এই সমস্ত ছেলেরা বা যে সমস্ত মানুষেরা বলে মেয়েরা ঘরে বসে শুধু রান্নাবান্নাটুকুই করে, কিন্তু সেটুকুও করে না, তোমরা যদি একদিন ওই দায়িত্বটাই নাও না, তোমাদের মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। এই দেখো কথা বলতে বলতে ভাতগুলো ঢালা হয়ে গেল, আর এদিক দিয়ে দাদা দুধ দিয়ে গেল, দুধটা কিন্তু ঢেলে নিচ্ছি। দোয়েল বলে এক বোনু আমায় কমেন্ট করেছেন, বলেছেন শিলটা ভালো জায়গায় রাখতে পারো না, নোংরা জায়গায় রেখেছো। তো
তো দোয়েল বনু, তোমাকে একটাই কথা বলি, হ্যাঁ গো, ওই জায়গাটা না কি বলো তো, যখন রাখা হয়েছিল অতটা নোংরা ছিল না, তবে এখন না ওই জায়গাটায় জল স্রোত করে করে জায়গাটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তো আচ্ছা, তোমার কথাটা আমি শুনেছি, দেখি আমি যদি পারি একটু ওই জায়গাটা থেকে সরিয়ে অন্য কোথাও রাখবো, সেই চিন্তাভাবনাই কিন্তু আমি করছি। আর তোমার মতামতটা জানাতে আমার খুব ভাল লেগেছে। এই দেখো, বিকেলবেলা বসে পড়েছি বাদাম খাবো। আমার শ্বশুরমশাই সেদিন ননদ বাড়ি থেকে আসার সময় মেলার ওপর দিয়ে এসছিল বলে বাদাম নিমকি এনেছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। তো সেই বাদামটাই এখন একটু খাচ্ছি। বাড়ির সকলেরই খাওয়া হয়ে গেছে, তবে আমার শাশুড়ি মা কিছুটা বাদাম আমায় হাতে দিয়ে বলছে, নাও বাদামটা খেয়ে নাও, না হলে শেষ হয়ে যাবে। আমাদের বাড়িতে এইসব কাঠবাদাম বা ধরো নিমকি এগুলো যখনই আনা হয় না, এগুলো কিন্তু সব থেকে বেশি প্রিয় হয় ডোডোর বাবার। ও যখনই সময় সুযোগ পায় খেয়ে ফেলে। তবে আমি অতটা খুব একটা যে খেতেই হবে সেরকম নয়, হয়তো দিলে পরে খাই, নালে না। তো আমার শাশুড়ি মা বলছে, না খাও, বাড়ির সকলের জন্যই তোমার শ্বশুর এনেছে, তুমি বা বাদ যাবে কেন। তাই আমিও নিয়ে নিয়েছি, নিয়ে এখন কিন্তু খেয়ে নিলাম। মোটামুটি করে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া হলে, আর এইদিকে দেখি শাশুড়ি মায়ের কাপড়টা কিন্তু দড়ির মধ্যে মেলায় আছে। আর এখন সূর্যি মামা অস্ত্র গেছে, ওই সন্ধ্যা লাগবো তার আগে। তো আমি কাপড়টাকে তুলে নেবো। এবার কিন্তু আমার অনেক কাজ, রুটির আটা মাখবো, রুটি বেলবো, এই সমস্ত কাজগুলো কিন্তু থেকেই যায়। আবার ডোডোকে ধরো বাড়িতে এনে ওকে একটু হাত পা ধোয়াতে হবে, মুখ টুক পরিষ্কার করে জল খাওয়াতে হবে, এই সমস্ত কাজগুলো করব। তো ওই যে মোটামুটি করে সমস্ত কাজ কমপ্লিট করে এখানে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট নেওয়ার আগে ডোডোর বাবা আমাকে কিন্তু এই ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে দিয়ে কাজে গেছিলো। আর জানো তো, সারাদিন কাজ করি বলে বাঁধার সময় পায় না, তবে এই সন্ধ্যাবেলাটাই ও বলে একটু বেঁধে রাখতে। সত্যি বলতে এই ক্রেপ ব্যান্ডেজটা বাঁধাতে কালকে এত উপকার পেয়েছি কি বলবো। তাই রাতের বেলা আর পাচ্ছি না বলে খুলে রাখলাম। তো মানসী বনু আমাকে লাভ রিয়াক্ট দিয়েছে, মানসী বনুকেও আমার অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, অসীমা দিদিভাই বলেছেন, আমি এখন ভালো আছি, কালকে আমার চায়ের কাজ, পরশু শ্রাদ্ধ, তারপরের দিন নিয়ম ভঙ্গ। তুমি ভালো থেকো, সাবধানে থেকো, আর ডোডোকে সাবধানে রেখো। হ্যাঁ দিদি ভাই, আমরা সাবধানেই থাকবো, তুমিও সাবধানে থেকো, এটাই কিন্তু বলবো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু পা থেকে ব্যান্ডেজটা খোলা হয়ে গেল। আর ব্যান্ডেজটা পুরোটাই গুটিয়ে গুটিয়ে নিয়েছিলাম, যাতে করে পরে আর আমাকে গোটাতে হবে না, সেই কারণে। তো এইদিকে ভালো করে প্যাক করে রেখে দিলাম। তো পা থেকে ব্যান্ডেজটা খুলে রাখার পরেই ডোডোর বাবা এলো। তো এসে বলছে একটু রেস্ট করার পর খেতে দিতে। তবে কি জানো তো, অন্যান্য দিনের তুলনায় আজকে আটাটা একদমই কম ছিল। তবে আর ওকে বিকেলে আমার বলাও হয়নি যে আটা ঘরে কম আছে। তো যেটুকু ছিল সেটুকু দিয়েই রুটি করেছি, ওই 10টা মতো হয়েছে। তবে এখন রুটিটা নিতে গিয়ে দেখছি অনেকগুলো রুটি কম হবে। তবে জানো তো, আজকে দুপুরে না অনেকটাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছিল, তাই আমারও ভীষণ খিদে পেয়েছে। অন্যান্য দিন না হলে একটা করে রুটি খাই, দিয়ে শুয়ে পড়ি। ডোডোর বাবাও এরকমই করে, দুটো একটা এরকম করে খেয়ে নেয় যেদিন আর কি কম থাকে। তবে আজকে কম আছে বলে দেখো খিদেটাও বেশি পেয়েছে। তো কি করব, তখন একটু বুদ্ধি খাটালাম। ভাবলাম ঘরে একটুখানি চানাচুর পড়ে আছে, সেই চানাচুরটাকে দিয়ে একটু মুড়ি মাখি। আর দুজন মিলে কিন্তু প্রথমে রুটিটা খাবো, তারপরে মুড়ি মাখাটা খেয়ে নেবো, তাহলেই কিন্তু মেকআপ হয়ে যাবে। তাহলে শাশুড়ি মা শ্বশুরমশাইয়েরও কম পড়লো না, আমাদের দুজনেরও কিন্তু মেকআপ হয়ে গেল। তো এটাই কিন্তু বুদ্ধি করে করে নিলাম। আর ডোডোকে সন্ধ্যাবেলায় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এগুলোই আজকে ছিল আমাদের রাতের খাবার। তো বন্ধুরা, চলো রুটিটা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও বলবো অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটির পাশে এভাবেই কিন্তু তোমরা সকলেই থেকে যেও। আজকের মতো এখানেই শেষ করলাম।